নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায় বালাপাড়া তিস্তাচর স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে জল সমস্যাকে ঘিরে বিক্ষোভ, তীব্র উত্তেজনা। মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আদিবাসীদের জমি কেড়ে নিয়ে বাংলাদেশিদের নামে দেওয়া হচ্ছে পাট্টা। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ডুয়ার্স। প্রবল বৃষ্টিতে সীমানা প্রাচীর ভেঙে 2 শিশুর মর্মান্তিক মৃত্যু। শিলিগুড়ি সংলগ্ন শাহুডাঙ্গির পাঘালুপাড়ায় ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। মঙ্গলবার ভোরে প্রবল বর্ষণের মধ্যে পাশের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে 2 শিশুর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত 2 ভাই বোনের মধ্যে একজনের বয়স মাত্র 3 বছর, অন্যজন 1.5 বছর। প্রবল বৃষ্টির ফলে মাটি নরম হয়ে গেলে পাশের বাড়ির সীমানা প্রাচীর হঠাৎ ভেঙে তাদের ঘরের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান এবং পরে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রবল বর্ষণে শিলিগুড়ি এবং আশেপাশের এলাকায় ইতিমধ্যেই জল জমে বহু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসন সতর্কতা জারি করেছে এবং দুর্বল কাঠামো ও পুরনো প্রাচীরের কাছাকাছি বসবাসকারীদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। এই আপনাদের এলাকায় এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, কোথাও কি গাফিলতি দেখতে পাচ্ছেন? যে পাশের বাড়ির যে ওয়ালটি ছিল, এখন মানুষ তো বলতেছে বলে ওইটা ড্যামেজ হয়ে গেছে। এখন আমরা তো জানি না, কিন্তু এখন দুর্ঘটনা ঘটে গেল। এখন সবাই বলবে যে অ্যাকচুয়ালি ড্যামেজ যদি হয়ে থাকে, ড্যামেজ তাহলে তো আজকে এত বড় ক্ষতিটা হইতো না। সত্যি দুঃখজনক। ঠিক আছে, একটা বাড়িতে 2 জন ছেলে মেয়ে, দুটাই মানে গত ইস্যু হওয়ার জন্য খুবই দুঃখিত। ঠিক আছে, এখন কী করবে না, কিছু করার বিধিবিধান যেটা আছে। যখন ঘটনাটা ঘটে তখন কি পরিবারের সবাই কি ঘরের মধ্যে ছিল? শুনলাম যখন জল ঢুকছিল, প্রচণ্ড বৃষ্টি হয়, মা বাবা 2 জনেই ছিল, বাচ্চা 2টো ঘুমাচ্ছিল। যখন চাপা পড়ে তখন এরা তো আর অলরেডি অনেক চাপা পড়েছিল, নিয়ে ওরা হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার আগে রাস্তা নিয়ে। আচ্ছা, পাড়া প্রতিবেশীরা অভিযোগ করছে যে প্রাচীরটি ছিল, সেই প্রাচীরটি ডিপ না থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে। শুনুন, সেটা তো আমরা জানি না। এখন যা ওয়ালটা দেখলাম, যেহেতু ওটা উঁচু, এটা নিচু দিকে, ঠিক আছে, একটা বৃষ্টির কারণে সেটা নরম হয়ে গেছে। আর ওয়ালটাও মনে অনেক দিনের ড্যামেজ অবশ্যই তো হয়েছে, তাহলে তো হট করে এত বড় মানে ঘটনা ঘটতে পারে না। ভুটানে কাজে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। পরিবারের অভাব অনটন মেটাতে ভুটানে নির্মাণের কাজ করতে গিয়ে মৃত্যু হলো 21 বছরের এক তরুণের। নিথর দেহ ফিরল বাড়িতে। তার রহস্যজনক মৃত্যুতে তৈরি হয়েছে ধোঁয়াশা। ধূপগুড়ি মহকুমার দামবাড়ি বালাপাড়ার বাসিন্দা 21 বছরের তরুণ শিবম সরকার প্রায় মাসখানেক আগে ভুটানে নির্মাণের কাজ করতে গিয়েছিল। কিছুদিন আগে বোনের বিয়ে হয়েছে, বাবা অসুস্থ। পরিবারের অভাব অনটন দেখে চুপ করে বসে থাকতে পারেনি সে। মোটা অর্থ উপার্জনের আশায় কম বয়সেই পাড়ি দিয়েছে প্রতিবেশী দেশ ভুটানে, আর সেখানেই মৃত্যু হলো শিবমের। মৃত শিবমের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত শনিবার শিবমের সাথে থাকা অন্যান্য শ্রমিকদের সাথে তার ঝামেলা হয়। এরপর ঘর থেকে সে বেরিয়ে যায়। তারপর থেকে তার কোনো খোঁজ আর পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে তার জামাইবাবু ফোন করে বলে, পাহাড়ে শিবমের নিথর দেহ পাওয়া গিয়েছে। তার রহস্য মৃত্যুর ঘটনায় স্তম্ভিত সকলে। ইতিমধ্যে ভুটান পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মঙ্গলবার গভীর রাতে তার দেহ ফেরে বাড়িতে। দেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজনেরা। তবে মৃত শিবমের পরিবারের অভিযোগ, তাকে মেরে ফেলা হয়েছে। তার সাথে থাকা সহকর্মী এবং জামাইবাবুর দিকে অভিযোগ তুলেছেন তারা। তাদের আটকে রেখে পরিবারের তরফে ইতিমধ্যেই ধূপগুড়ি থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মুখ্যমন্ত্রী যখন বারবার বলছেন পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসতে, তারপরেও বারবার এই ছবি উঠে আসে, যা প্রমাণ করে বাংলায় কাজের অভাব।
কাজ থাকলেও পারিশ্রমিক কম, আর তাই এমন বহু তরুণকে কাজের জন্য যেতে হচ্ছে কখনো ভিন রাজ্যে, আবার কখনো ভিন দেশে। আর এভাবেই চলে যায় বহু তরতাজা প্রাণ। শিবমের মৃত্যুর পর আরও একবার এই প্রশ্ন উঠছে, কবে বাংলায় কাজ পাবে শ্রমিকেরা? কথাগুলো কইছে আমার তাতেই মনে ডাউট। আমার ছেলে বল, আমার ছেলে কাজ করে, মা টাকা অনেকগুলো নিয়ে যাবে, তুমি টাকা দিয়া কি করবা? কেন ওর বোন খাবে, ওর ভাগ্নি খাবে, ওর ভাই খাবে, ওর বাবা খাবে, ওর মা খাবে, ওরও ভবিষ্যৎ আছে। তাহলে প্রশাসনের দ্বারস্থ হবে। আর এমন ভাবে ওরা জানি বেল না পায়। আমার ছেলে সুবিচার চাই। আমি আজ হলো ছেলে পাবো না, কাল হলো আমি ছেলে পাবো না। ওর নাম? আমার নাম পিঙ্কি রায় সরকার। ছেলের নাম? ছেলের নাম শিবম সরকার। কবে থেকে নিখোঁজ হয়েছে? শনিবার রাত 9:30। শেষ ফোন কবে হয়েছিল আপনার ছেলের সাথে? সে ওই শনিবার 8:30 থেকে 9টা। যে মা আমি আর কুলাইতে পারতেছি না, আমার এখান থেকে নিয়ে বাই করার চেষ্টা করো, আমি বাড়ি যাবো। এই কথা বলছি। হ্যাঁ, তারপরে আমি বলছি যে বাবা তোর চোখগুলো দিয়ে জল পড়ে কে? কয় কি হয়েছে বাবা? কয় না কিছু হয় নাই, না কিছু হয় নাই, এরকম বলতেছে। পরে আমি খারাপ ভাষা বলছি একটা ছেলেকে যে বোকাচোদা আমার কাছে ক না বাবা শোনা, ক না কি হয়েছে? কয় মা, ওই মা ডাক্তার দিছে দিয়া। তখন আমি বলছি যে বাবা তোর চোখগুলা লাল কে? তখন মেয়ের ছেলের বাবা যা বলতেছে চোখগুলা লাল দেখে বুঝিস না ও নেশা করছে। তখন তোমার ছেলে কি নেশা করতো? হ্যাঁ, আমার ছেলে একটা চকলেট কিনা খাওয়ার লোক না। শোনো, সবার কাছে শোনো, আমার ছেলে কোনো চকলেট কিনা। জলপাইগুড়ি সদর ব্লকের একটি স্কুলে জল সমস্যাকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা। মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। স্কুলের গেট কেন বন্ধ করবে? কেন রাজনীতি করবে? আমার মেয়ে স্কুলে যাবে, গেটটা কেন বন্ধ হবে? শুনলাম তো একটা বাচ্চা স্কুলে জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায় বালাপাড়া তিস্তা চর স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে বুধবার সকাল থেকেই তৈরি হয় তীব্র উত্তেজনা। দীর্ঘদিনের জল জমার সমস্যার সমাধান না হওয়ায় এদিন একাংশ অভিভাবক স্কুলের প্রধান গেট আটকে বিক্ষোভে সামিল হন। তাদের সাফ হুঁশিয়ারি, যতক্ষণ না সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততক্ষণ স্কুলের গেট বন্ধই থাকবে। অভিযোগ, এই সময় হঠাৎ স্থানীয় তৃণমূল কংগ্রেসের কয়েকজন কর্মী ঘটনাস্থলে এসে গাইড জোরে গেট খুলতে যান এবং আন্দোলন ভাঙার চেষ্টা করেন। এমনকি উপস্থিত মহিলা অভিভাবকদের গায়ে হাত দেওয়ার অভিযোগও ওঠে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও অভিযুক্তদের মধ্যে জ্যোতির্ময় সরকার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো গায়ে হাত দেইনি। বিজেপির পঞ্চায়েত সদস্য রাজনৈতিক উদ্দেশ্যে স্কুল বন্ধ রেখে এইসব করছেন। আমার নিজের মেয়েও এই স্কুলে পড়ে, ও স্কুলে যেতে পারছে না। আমরা চাই দ্রুত রাস্তা তৈরি হোক, স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যরা পদত্যাগ করুক, আমরা 1 ঘন্টার মধ্যে রাস্তা বানিয়ে দেব। এদিকে স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্য জয়া সরকার বিশ্বাস পুলিশের সামনেই মহিলাদের সঙ্গে এমন আচরণের তীব্র সমালোচনা করেন। তার অভিযোগ, স্কুল মাঠে জল জমে বাচ্চারা পড়তে যেতে পারছে না। অভিভাবকরা শান্তিপূর্ণভাবে গেট আটকে বিক্ষোভ করছিলেন, কিন্তু কিছু তৃণমূল কর্মী এসে মহিলাদের গায়ে হাত দিয়েছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্কুলের প্রধান শিক্ষক জানান, জল জমার সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই অবগত করা হয়েছে এবং সমাধানের চেষ্টা চলছে। তবে মহিলাদের সঙ্গে ধস্তাধস্তির বিষয়টি তিনি জানেন না বলে জানান।
পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও মহিলাদের গায়ে হাত দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকেরা। পুলিশের উপস্থিতিতে কিভাবে এমন ঘটনা ঘটল সেই প্রশ্ন ওঠে। পরে জলপাইগুড়ি সদর বিডিও অফিস থেকে এক ইঞ্জিনিয়ার এসে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। এরপরেই অভিভাবকেরা আপাতত বিক্ষোভ তুলে নেন। এই ঘটনায় অভিযুক্ত 3 তৃণমূল কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন অভিভাবকেরা বলে জানা গিয়েছে। আমি চিনি না মানুষ আমাকে আমরা এখানে দাঁড়াইছিলাম দেখি ঘুষি মেরে দিচ্ছে এখানে আর মাথা ঘুষি মেরে দিচ্ছে আমাকে ওরা জানে না সেদিন তো মিটিং করে সেদিন আসে নাই ওরা আজকে আসছে তাহলে ওনারা একটা মেয়ে স্কুল পড়ে হ্যাঁ আমাকে দুবার মারছে মাথায় মারছে আমাকে ধাক্কা দিয়ে গেল সে বলল সামনে মন্ডল না পশু থেকে ছিল। কি জন্য আজকে স্কুলের এখানে দেখা যাচ্ছে গেট বন্ধ, কি বিষয়? আজকে আমরা সব গার্জিয়ান মিলে আন্দোলন করেছি, গেট বন্ধ রেখেছি এই কারণেই যে এখানে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, একদম 1 হাঁটু অবধি জল কাদা। তারপরে আমরা যে গেটটা দিয়ে ঢুকি ওখানে হচ্ছে কতগুলো পায়খানার মঠ বসানো আছে, ওখানে যদি কোনো বাচ্চার একটা বাই চান্স পা ঢুকে যায় পাটা ভেঙে যাবে। তারপরেও দেখুন এখানে ছোট ছোট পিপির যে বাচ্চারা তারা যদি যায় বাই চান্স যদি পড়ে যায় ওখানে কিন্তু মৃত্যুও ঘটতে পারে, কোনো ইসে নেই, ঘটতেই পারে। মানে এটা কি বিদ্যালয়ে যাওয়ার মুখে? হ্যাঁ, বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটা এটা। আর আমরা চাইছি এটার কোনো একটা সুব্যবস্থা হোক, আমাদের এর থেকে বড় কোনো দাবি নেই। এর জন্য আমরা সব গার্জিয়ানরা আজকে এখানে জমায়েত হয়েছি। আমরা স্কুলে কোনো বাচ্চাদেরকে ঢুকতে দিইনি, এ কারণে আমরা চাচ্ছি বাচ্চাদের যাওয়ার একটা ব্যবস্থা হোক, এটাই আমাদের আবদার। কি হলো তারপরে? এখানে কি হলো, আমরা গার্জিয়ানরা গেট বন্ধ করে রেখেছি, একটা ছেলে এসে আমাদেরকে রীতিমতো গায়ে হাত দিয়ে চলে গেছে। কে কে এসে? মাধাই। হ্যাঁ, মাধাই না? হ্যাঁ, কি জানি কেন এরকম করলো কেন? ওরা জোর করে গেট খুলবে, আমরা গেট খুলতে দিইনি, ও জোর করে ধাক্কাধাক্কি করে চলে গেছে। আমার কাছে কথা হলো, আমার মেয়ে স্কুলে পড়ে, এইখানে অনেকে আছে বিজেপির কার্যকর্তা, তাদের বাচ্চা কাচ্চা এখানে পড়ে না। এখানে অনেক গার্জেন এখানে আসছেন, তারা বিজেপি করেন। তারা এখানে যদি লেখেন বা দেখেন আপনারা, অনেকের ছেলে মেয়ে স্কুলে পড়ে না। স্কুলের কোনো যদি সমস্যা থাকে স্কুল খুলে দিয়ে বাচ্চা কাচ্চারা স্কুলে পড়ুক এবং তার সাথে প্রশাসনিক আলোচনা করুক। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিজেপি এখানে কেজাল করতে যাচ্ছে। বিজেপির 3টা পঞ্চায়েত আছে, এখানে রিজাইন করে দেখ, 1 ঘন্টার মধ্যে রাস্তা বানাই দেবো আমরা, 1 ঘন্টার মধ্যে। আমরা স্কুলের গার্জেন, আমার স্কুলের গার্জেন, আমার মেয়ে স্কুলে পড়ে, বিবেকানন্দ পল্লী এলাকাবাসী। আমি দরকার পড়লে আমরা ঘাড়ে করে মাটি নিয়ে এসে রাস্তা বানাই দেবো। আমার কাছে কথা, প্রশাসনিক ভাবে এখানে বিজেপির পঞ্চায়েত আছে, বিজেপির পঞ্চায়েতের উপর দিয়ে আমরা কোনো কিছু করব না। আমরা গ্রামের মানুষ, তারা যদি না পারে তারা দায়িত্ব করে দেখ, আমরা রাস্তা বানিয়ে দিচ্ছি। আমার কাছে কথা আছে, দেখেন আমি মাঠের থেকে এসেছি, আমার মেয়েটার 3 দিন পরে পরীক্ষা আছে, স্কুলে পরীক্ষা আছে। আমি বললাম যে স্কুলটা গেটটা খোলো, আপনারাও এর আগে রিপোর্ট করেছেন, স্কুলের গেটটা খোলো। স্কুলের সাথে যদি কোনো কথা থাকে গ্রামবাসী আমরা সকলে মিলে আলোচনা করি। রাজনীতি দাদা, মহিলাদেরকে আগে করে দিয়েছে, এটা হলো রাজনীতি। আমি কারো পক্ষে বা বিপক্ষে কোনো কথা না, আমার মেয়ে কেন স্কুলে যাবে না দাদা, আমি বলে দিচ্ছি, এখানে বিজেপি পঞ্চায়েত এসছে, ওনার ছেলে মেয়ে পড়ে না। আরো 4-5 জন আছে, ওনার ছেলে মেয়ে পড়ে না, ওনার পঞ্চায়েত এলাকা। আমার মেয়ে স্কুলে পড়ে, আমার ভাস্তা স্কুলে পড়ে এবং এখানে অনেক আছে স্কুলে পড়ে। আমার প্রশ্ন হচ্ছে, যদি স্কুলের কোনো সমস্যা থাকে, সে রাস্তাঘাট নিয়ে হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক, আপনারা ভিতরে ঢুকে মাস্টারের সাথে হোক, বিডিও অফিসে হোক, প্রধান হোক বা অন্যান্য যে প্রশাসনিক হোক, যদি গ্রামবাসীর কোনো দায়িত্ব বা গ্রামবাসীর আপনাদের সহযোগিতা লাগে, আমরা করতে রাজি আছি, কিন্তু স্কুল বন্ধ করে কেন? আমার নাম জ্যোতির্ময় সরকার, আমার বাড়ি বিবেকানন্দ পল্লী, আমার মেয়ে স্কুলে পড়ে। আমরা 3 দিন টাইম দিলাম, 3 দিনের মধ্যে সুরাহা করতে হবে। যেহেতু পাকা বা সিসি রোড এই মুহূর্তে মানে সঙ্গে সঙ্গে সম্ভব হবে না, তো আরবিএম দিয়ে যাতে বাচ্চাদের চলাচলের জায়গাটা করে দেওয়া হয়, তো কোনো কিছুই তারা করেননি। বাধ্য হয়ে গার্জিয়ানরা আবার কালকে নিজেরাই ওরা মিটিং কল করে আমাকে ডেকেছে, যার জন্য আমি এখানে আসছি। আর আসার পরে যখন গার্জিয়ানরা বললো যে না, আমরা
বাচ্চাদের এভাবে স্কুলে পাঠাতে পারবো না, কেননা আমরা বাড়িতে থাকি, দুশ্চিন্তায় থাকি, বাচ্চাটা কখন পড়ে গিয়ে কি হয়, কখন হাত পা ভাঙে, জ্বর সর্দি কাশি তো লেগেই আছে। তো গার্জিয়ানরা মানে অবিরত টেনশনে থাকেন, বাচ্চা দিয়ে ওরা নিশ্চিন্ত থাকতে পারেন না বাড়িতে। কাজেই সবাই আজকে একত্রিত হয়ে তারা বলছেন যে না, আমরা একটা আন্দোলন করব, যাতে বিডিও সাহেব এখানে আসে এবং আমাদের প্রতিশ্রুতি দেয় যে আমাদের রাস্তা করবে, ইমিডিয়েট আমাদের আরবিএম দিয়ে চলাচলের মতো আপাতত ব্যবস্থা করবে, এটাই গার্জিয়ানরা চাচ্ছে। তার মাঝে তৃণমূলের হারমাদ বাহিনী এসে আমার মহিলাদের উপরে মারধর করলো। কি করবেন এখন ভাবছেন? থানায় যাবো, হ্যাঁ থানায় জানাবো। পুলিশ ছিল, পুলিশ জানিয়েই বা কি হবে, একদম নীরব ভূমিকা পালন করছে, কোনো কিছু দেখে না, দেখেও দেখে না। কেন, কি দোষ ছিল এই সাধারণ মানুষগুলোর, কি দোষ ছিল তাদের মার খেতে হলো পড়ে পড়ে, কেন? বিষয়টা আমি হাতাহাতি কি হয়েছিল সেটা তো আমি লক্ষ্য করিনি, আমি এদিকে ছিলাম। তবে একটা মানে চিৎকার চেঁচামেচি ক্যাবাস একটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠে দীর্ঘদিন ধরে একটা জলের একটা সমস্যা আছে। তা এর আগেও গার্জিয়ানরা এসেছিলেন, স্কুলে এগুলো বিষয়ে কথাবার্তা বলেছিলেন। তা আগের বছরও মানে যখন এই বৃষ্টির সমস্যাটা হয়েছিল, তখন স্কুল কর্তৃপক্ষ থেকে যে সব আমাদের যে হায়ার অথরিটি আছে প্রত্যেকটা জায়গায় চিঠি করা হয়েছিল, লিখিত আবেদন জানানো হয়েছে। এবার কোনো কারণে হোক, কোনো সমস্যার কারণে হোক হয়তো কাজটা সম্ভব হয়নি। তা এই বছর আবার বর্ষাতে আবার সমস্যা শুরু হয়েছে। আর এই বছরই আমি নতুন এই বিদ্যালয়ে প্রশিক্ষকভাবে যোগদান করেছি। এখানে আসার পরে আমি এরকম জল দেখেছি এবং গার্জিয়ানরাও এসে আমার সাথে কথাবার্তা বলেছে। তো আমিও ফার্দার মানে আমার যে হায়ার অথরিটি আছে তাদেরকে জানিয়েছি এবং আমার কাছে যতটুকু খবর আছে গোটা বিষয়টা প্রসেসিংয়ের মধ্যে আছে। খুব তাড়াতাড়ি ওনারা বিষয়টা দেখছেন যাতে সমস্যাটা সমাধান করা হয়। কি আশ্বাস দিলেন? না স্যার আমাকে যেটা করতে বলেছে যে বাচ্চাদের ঢোকার ব্যবস্থাটাকে কনফার্ম করতে বলছে, তো স্যারের কথা অনুযায়ী আমি সেই ব্যবস্থা কি করবেন আপনি? একটা প্ল্যানিং হচ্ছে যে টেম্পোরারি একটা রোড করে দেওয়া হবে। স্থায়ী সমাধান, হ্যাঁ স্থায়ী সমাধানের তো বললাম আমি, স্থায়ী সমাধান তো গভর্নমেন্ট নিজের হাতে দিচ্ছে, আমার পাড়া আমার সমাধান, তো সেখান থেকেই হবে। তো স্যার আজকের দিনটা আমাকে প্রবলেমটা সলভ করতে হচ্ছে। কালকে থেকে বাচ্চারা স্বাভাবিকভাবে স্কুলে যেতে পারে চেষ্টা করছে, স্যার তো ওটাই চেষ্টা করছে। আপনার নামটা? আমার নাম সুভাষ। কি দায়িত্ব রয়েছে? আমি ব্লকের ইঞ্জিনিয়ার। সাহা। এক বাংলাদেশি নাগরিককে আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে এক ব্যাংক কর্মীকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতের নাম সৌমেশ বর্মন। খড়িবাড়ি থানার সূত্রে খবর, ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা থেকে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়। ধৃত বাংলাদেশির নাম মোহান্ত বর্মন এবং সেই বাংলাদেশিকেই আধার কার্ড বানিয়ে দিয়েছিল ওই ব্যক্তি। হাতির তাণ্ডবে নষ্ট 12 বিঘা ধান ক্ষেত। রাতভর ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টির পর খাদ্যের খোঁজে প্রায় 35 থেকে 40টি বুনো হাতি হানা দেয় খট্টিমারি জঙ্গল লাগোয়া মধ্য শালবাড়ি এলাকায়। হাতির দল প্রায় 12 বিঘা ধান ক্ষেত নষ্ট করে দেয়, ফলে বিপাকে পড়েছেন জঙ্গল লাগোয়া এলাকার কৃষকেরা। কৃষকদের অভিযোগ, 1.5 মাস আগে ধানের চারা রোপণ করা হয়েছে, কিন্তু প্রায় প্রতিদিনই হাতির তাণ্ডবে জমির ধান ক্ষেত নষ্ট হচ্ছে। বন দপ্তরে খবর দিলেও সময় মতো পদক্ষেপ না নেওয়ায় ক্ষতির পরিমাণ বাড়ছে। তাদের আরও দাবি, একাধিকবার হাতির হামলায় ফসল নষ্ট হওয়ার পরও বন দপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ মেলেনি। কৃষকেরা অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি হাতি প্রতিরোধে রুটিং টিম তৈরি ও ইলেকট্রিক লাইট বসানোর দাবি জানিয়েছেন। হাসি তো আছে 30টা 32টা। এসে কি করবে? এই ধান, কতগুলো জমি ধান ক্ষতি করছে। আমাদের তো বিঘা তিনিক, সবার এমনি 10 থেকে 12 বিঘা, একবারে মেসমার। এখন তো ওইগুলা তো গাড়ার টাইম নেই, গাড়ার তো সময় শেষ। এইগুলা এখন কি করব আমরা? লোন নিয়ে কি? হ্যাঁ, কৃষিকাজ তো লোন নিয়েই করি আমরা। আমাদের তো সবসময় পয়সা থাকে না হাতে। এভাবে হাতি তাণ্ডবে বিঘের পর বিঘে কৃষি ফসল জমি নষ্ট হচ্ছে, এখন কি বিকল্প করছেন? বন দপ্তর কি করে? বন দপ্তরের আধিকারিকরা আসে কি ঘটনাস্থলে? আসে নেই। কি চাচ্ছেন এখন? এখন কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে না, কি করে দেখা যাক। আপনার কত বিঘা নষ্ট হয়েছে? আমাদের তো বিঘা 3 বিঘারও পার। এখন কি চাচ্ছেন? এখন দেখি, ওরা তো আসে নাই, আসার পরে কি করে ব্যবস্থা। আপনার নাম? জাহিরুল ইসলাম। আপনি কি একজন কৃষক? হ্যাঁ, কৃষক। বাড়ির সামনে লাগানো এই জিনিস আপনার সঙ্গে সুরক্ষিত থাকবে শহরও। জলপাইগুড়ি শহরে অপরাধ দমনে গোপন সিসিটিভিতে নজরদারি।
কেন পুলিশ প্রশাসনের এমন পদক্ষেপ জানুন। জলপাইগুড়ি শহরে অপরাধ দমন এবং নিরাপত্তা জোরদারে এবার আরও এক ধাপ এগোলো জেলা পুলিশ। পুলিশের বিভিন্ন প্রান্তে গোপনে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বর্তমানে মোট 119টি ক্যামেরা সক্রিয়ভাবে নজর রাখছে শহরের প্রতিটি কোণায়, যাতে কোনো ঘটনায় পুলিশের চোখ এড়াতে না পারে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, শুধু পুলিশের উদ্যোগ নয়, নাগরিকদেরও এই কাজে অংশগ্রহণ জরুরি। যারা নতুন বাড়ি বানাচ্ছেন, যদি বাড়ির সামনে একটি করে সিসিটিভি ক্যামেরা বসান, তাহলে নিজের বাড়ি তো বটেই, আশেপাশের এলাকাও সুরক্ষিত থাকবে। কোনো দুর্ঘটনা বা অপরাধ ঘটলে প্রমাণ হাতে পাওয়া সহজ হবে। অতীতে চুরি, ছিনতাই থেকে শুরু করে একাধিক অপরাধের তদন্তে সিসিটিভি ফুটেজ ছিল পুলিশের হাতের বড় অস্ত্র। এক মহিলার চুরি হওয়া গলার চেন উদ্ধারের মতো ঘটনাতেও এই প্রযুক্তি বড় ভূমিকা নিয়েছে। পুলিশের দাবি, এই নজরদারি ব্যবস্থা কেবল অপরাধীদের ধরতে নয়, অপরাধ ঘটার আগেই প্রতিরোধে সহায়ক। শহরের এক বাসিন্দা বলেন, আগে রাতের পর রাস্তায় হাঁটার সময় ভয় লাগতো, এখন মনে হয় কেউ আমাদের দিকে নজর রাখছে, তাই নিরাপত্তার অনুভূতি বেড়েছে। পুলিশের এই উদ্যোগ নাগরিকদের মধ্যে সচেতনতা এবং আস্থার সঞ্চার করেছে। প্রযুক্তি নির্ভর এই নজরদারি ব্যবস্থা জলপাইগুড়িকে শুধু নিরাপদ করবে না, অপরাধীদেরও সাবধান বার্তা দিচ্ছে। আইন সব সময় নজর রাখছে। করছি যাদের বড় বড় দোকান আছে এবং বড় বড় বাড়ি করে রেখেছেন, যারা, আমি নিশ্চয়ই ছোট বাড়ি আছে তাদের বলছি না, বড় বড় বাড়ি আছে, সুন্দর বাড়িতে আবাসন আছে এবং অনেক অনেক টাকা দিয়ে তারা ইনভেস্ট করেছেন। সেখানে মাত্র 20-30 হাজার টাকায় 5টা সিসিটিভি লাগাতে নিজের গেটটা, নিজের পিছনের বাড়িটা করতে কি আছে, যেটা মোবাইলে আপনি দেখতে পাবেন কে ঢুকছে কে না ঢুকছে। কারণ এখন মেন প্রবলেম হয়ে যাচ্ছে কিন্তু একটাই ব্যাপার, মানে লোক আগে চোররা বা যারা চুরি করতেন তারা এসে নিজে দেখাশোনা করে চুরি করতেন, কিন্তু এখন আমরা কি হয়েছি, আমরা এখন সাইবার স্পেসে এবং সোশ্যাল মিডিয়ায় বাঁচি। আমি বাড়ি থেকে যাচ্ছি কোথাও বিয়ে খেতে, সেটা আমি সোশ্যাল মিডিয়ায় আপডেট দিয়ে দিচ্ছি। চোর যারা দুষ্কৃতী সেখান তাদেরও সোশ্যাল মিডিয়ায় আছে, সেখান থেকে তারা জেনে যাচ্ছে এই বাড়িতে কেউ নেই। আগে যেরকম হতো কেউ ঘোরাফেরা করছে বা অন্য কোনো লোক ঘোরাফেরা করছে, আমরা আগেই প্রিভেন্টিভ করে নিতাম, সেটা তো নয়, কারণ ও তো সোশ্যাল মিডিয়া থেকে জেনে আসে যে এই বাড়িতে কেউ থাকবে না, আমার এখানে এই পজিটিভ সাইড আছে। তবুও আমরা চেষ্টা করছি, আপনারা দেখছেন যত চুরির কেস আছে সবকিছুই আমরা, হ্যাঁ অবশ্যই চলছে। আপনারা জানেন টেনান্ট ভেরিফিকেশন ফর্ম দেওয়া হয়েছে অনলাইনে এবং সমস্ত বাড়িওয়ালা এবং সমস্ত অধিবাসীদের বলা হয়েছে এবং আইসিদের আমরা সবাইকে সচেতন করছি, যারাই ভাড়া দিচ্ছেন অনলাইনে তাদের ভাড়াটাদের তথ্য আমাদের কাছে জমা করতে। কারণ আপনারা দেখেছেন শিলিগুড়িতে অনেক বড় বড় ক্রাইম করছে ভাড়াটিয়ারা, মানে যে কটা ক্রাইম শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে বড় বড় হয়েছে, যেরকম এটিএম থেফট বা সোনার দোকানে ডাকাতি, সবাই ভাড়া নিয়ে শিলিগুড়িতে ছিল। সেই কারণে আমরা ভাড়াটাদের তথ্য সংগ্রহ করছি। জেলায় এখনো পর্যন্ত 800 মতো তথ্য, 800 না আরো বেড়েছে, এটা হচ্ছে কিছু স্যার বলেছিলেন, এসপি স্যার বলেছেন 800, আরো প্রায় 1200-1300 হয়ে গেছে এবং থানা ওয়াইজ এটা আছে। কোতোয়ালিতে বেশি জমা পড়েছে, জমা পড়েনি, ওটা তো অনলাইনে ওনারা দিয়ে দিয়েছেন, অনলাইনে আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে। যেটা বলেছে সিসি ক্যামেরা লাগানোর কথা, হ্যাঁ সিসি ক্যামেরা লাগানোটা একটু যুক্তিসঙ্গত, কিন্তু সবার পক্ষে তো সম্ভব হয় না যে কি বলে সিসি ক্যামেরাটা লাগানো হোক, মানে আর্থিক সমস্যাও থাকে। এতে যদি কিছু কিছু আমরা মনে সরকারিভাবে যদি কিছু রাস্তার মোড়গুলোতে ইয়েতে লাইট পোস্টগুলোতে একটু জনবহুল এলাকায় এটা করে দেওয়া যায় ভালো হয়। কারণ চুরি চামারি তো যেভাবে হচ্ছে, আর সিসি ক্যামেরায় যেভাবে আসলে কাদা লাগায় কাপড় লাগায় চুরি করে নিয়ে যাচ্ছে, এভাবে তো মানে সিসি ক্যামেরা লাগাইও মানে খুব সুরাহারই নেই। আমাকে আরও কি বাড়ানো, হ্যাঁ সিসি ক্যামেরাটা আরও বাড়ানো দরকার এবং ওই আর একটু পুলিশ টহলদারি একটু রাখা দরকার। সিসি ক্যামেরা সুবিধা কি রয়েছে? হ্যাঁ সিসি ক্যামেরার সুবিধা তো অবশ্যই হচ্ছে যে কিছু বাড়িঘর বন্ধ থাকলে বা থাকলে কে যাচ্ছে আসছে মনিটরিং করা যাচ্ছে, দেখা যাচ্ছে, কিন্তু এটাই হচ্ছে সুবিধা। কিন্তু ওই একটা সিসি ক্যামেরা বসাতে গেলে যে আমাদের সাধারণ পাবলিকের যে আর্থিক ইতিহাস সবার পক্ষে সম্ভব হয়ে উঠছে। কি নাম দাদা? আমার নাম অরূপ সেন। ধন্যবাদ। চোরের যে উৎপাত বেড়েছে, তো এই সিসি ক্যামেরা লাগানো নিয়ে কি বলবেন? বা সিসিটিভি ক্যামেরা লাগানোটা তো ঠিক আছে, কিন্তু সেটা যত অ্যাক্টিভ থাকে, অনেক সময় সিসিটিভি ক্যামেরা দেখা যায় যে মানে গণ্ডগোলের জন্য আসল সময়টাই সেই সময়টা হয়তো ঠিকঠাক দেখা যাচ্ছে না, তো সেই জন্য সেই সিসিটিভি লাগানোর পরেই শুধু দায়িত্ব শেষ হয়ে যায় না, সেটাও যাতে ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করা হয় সেটার দিকেও নজর দেওয়া উচিত প্রশাসনের।
আরও কি বাড়ানো উচিত মনে হয় শহরে? অবশ্যই অবশ্যই শহরের প্রত্যেকটা জায়গায় এখন সিসিটিভি ক্যামেরাটা রাখা আবশ্যক। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড় জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় জাতীয় সড়কে উল্টে গেল যাত্রী বোঝাই একটি ছোট গাড়ি। ঘটনায় প্রায় 10 জন যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটে মাল ব্লকের রানীচিরা চা বাগান সংলগ্ন 17 নম্বর জাতীয় সড়কে। বুধবার বেলা 11টা নাগাদ একটি বাঁকে টার্ন নিতে গিয়ে উল্টে যায় যাত্রীবাহী ছোট গাড়িটি, যার ফলে বেশ কিছুক্ষণ এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এবার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে গাড়ি চলাচল ধীর গতিতে চালু হয়। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। জানা গেছে গাড়িটি মেটলি থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। যাওয়ার সময় 17 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। বর্তমানে জাতীয় সড়ক থেকে গাড়িটি থানায় নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। আহতদের চিকিৎসা চলছে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে। এনজিপি থানার পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুষ্কৃতী। তার নাম সূর্য রায় বলে জানা গিয়েছে। এনজিপি সংলগ্ন শান্তিপাড়ার বাসিন্দা ওই যুবককে এদিন মোরবাজার এলাকা থেকে আটক করে এনজিপি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে দেশি পিস্তল ও একটি তাজা কার্তুজ নিয়ে ওই যুবক ঘোরাফেরা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সূত্রের দাবি, সূর্য রায় দীর্ঘদিন ধরে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এবং তার বিরুদ্ধে শিলিগুড়ি সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধৃতকে এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়। আদিবাসীদের জমি কেড়ে নিয়ে বাংলাদেশিদের নামে দেওয়া হচ্ছে পাট্টা। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ডুয়ার্স। জীবিতকে মৃত দেখিয়ে প্রভিডেন্ট ফান্ডের টাকা গায়েব থেকে শুরু করে বাংলাদেশিদের জমির পাট্টা রাজ্য সরকারের জোড়া ফালায় বিদ্ধ ডুয়ার্সের আদিবাসী সমাজ। ন্যায্য অধিকার পাবার আশায় জেলা শাসকের কার্যালয়ে বুধবার এমনই মারাত্মক অভিযোগ তুলে ধরেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের নাগরাকাটা কমিটির সম্পাদক বিকাশ বার্লা। এদিন ধরণীপুর চা বাগানের শ্রমিকদের সঙ্গে নিয়ে জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে উল্লিখিত বিষয়ে ন্যায্য অধিকার দাবি করে সংগঠনের সম্পাদক বিকাশ বার্লা। ক্ষোভের সঙ্গে বলেন, একটি পরিবারের 5-6 জনের নামে জমির পাট্টা দেওয়া হয়েছে। এর থেকেও বড় ঘটনা আমাদের সামনে এসেছে, সেটি হলো ডুয়ার্সের ভূমিপুত্র আদিবাসীদের জমি বাংলাদেশি এবং নেপাল থেকে আসা মানুষজনকে দেওয়া হচ্ছে। এছাড়াও নকল সার্টিফিকেট বানিয়ে জীবিত চা বাগান শ্রমিকদের মৃত দেখিয়ে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নেওয়া হচ্ছে। এ বিষয়ে আজ আমরা জেলা শাসক এবং রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করে ন্যায্য বিচার দাবি করছি। রাজ্য সরকারের পক্ষ থেকে যদি দ্রুত এই বিষয়গুলি নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়, সেই ক্ষেত্রে আমরা রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে কথা বলে দিল্লিতে অবস্থানে বসব। पैसा उनका मृत घोषित करके उनका डेथ सर्टिफिकेट बना के पैसा निकाल लिया गया है, तो उस विषय में भी हम लोग बात करेंगे। उसके बाद में हमारा जो डिमांड है उनको सौंपेंगे। कौन किया है अभी तक तो ये किसने किया है वो हम लोग को पता नहीं है, क्योंकि अभी तक हम लोग को इतना ही रिकॉर्ड मिला है कि इन लोगों का पैसा निकाला गया है। ये जानकारी हमको मिला है और वो हम लोग के पास में सबूत है। तो आज हम लोग पीएफ ऑफिस भी जाएंगे, वहाँ पर जाने के बाद में वहाँ से हम लोग रिकॉर्ड निकालेंगे
कि किन के अकाउंट में गया है, कौन व्यक्ति है जो उनके पीएफ क्लेम किया है बोल के, उसका हम लोग डिटेल्स निकालेंगे। यहाँ पे आया हुआ है कोई ऐसा कोई व्यक्ति आया हुआ है आज डीएम ऑफिस में? बिल्कुल ऐसा व्यक्ति आया हुआ है। कितना अमाउंट? अच्छा, आज बंगाल सरकार ने, प्रशासन ने अगर कोई ठोस सबूत नहीं उठाया तो आप लोग क्या करेंगे? सबसे पहली बात तो है हम लोग आज यहाँ पर आए हैं, अगर इस विषय को लेकर, जमीन के जो पट्टा का मुद्दा है और पीएफ केस उसको लेकर अगर बंगाल सरकार जो है अगर ठोस कदम नहीं उठाता है तो हमारे पास में जो सबूत है उस सबूत के आधार पर हम लोग सबसे पहले हमारे जो पश्चिम बंगाल के जो विपक्ष के नेता है उनको सबूत भी सौंपेंगे। साथ ही साथ हम लोग दिल्ली भी रुक करेंगे, अगले महीना हम लोग दिल्ली भी निकलेंगे सबूत के साथ। वहाँ पर जो होम मिनिस्ट्री है वहाँ पर हम लोग, उसके बाद में नेशनल कमीशन ऑफ शेड्यूल्ड ट्राइब है, वहाँ पर भी हम लोग जो सबूत है उनको वहाँ पर जमा करेंगे और उनसे हम लोग आशा करेंगे कि हम लोग के साथ में जो अन्याय हुआ वो न्याय होगा। आपको लगता है कि आप लोग का जमीन, आदिवासी का जमीन छीना जा रहा है? बिल्कुल, इसमें लगता है वाली बात तो नहीं बोल सकती, क्योंकि ये 100% सही है कि हमारे जमीन को हमसे ही छीना जा रहा है, क्योंकि हमारे जमीन को दूसरे लोगों को दे दिया गया है। ये तो सोचने वाली बात है। जिस जमीन में हम लोग बरसों से जमीन को उपजाऊ लग बनाए, वहाँ के आदिवासी लोग अपना खून पसीना से जमीन को उपजाऊ लग बनाए और उस जमीन से उनको ही बेदखल कर दिया गया है। उसके बाद में उनके जमीन को, उनका जो पट्टा इशू हुआ है, जमीन का जो अधिकार दिया गया है उसको नहीं देके दूसरे लोगों को दे दिया गया है। तो कहीं ना कहीं तो ये हमारे साथ में अन्याय हुआ है। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানে পিএফ কেলেঙ্কারির অভিযোগ তুলে জলপাইগুড়ি রিজিওনাল পিএফ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিল অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ নাগরাকাটা ব্লক কমিটি। সংগঠনের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে ধরণীপুরে মৃত শ্রমিকদের নকল ডেথ সার্টিফিকেট বানিয়ে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে নেওয়া হয়েছে। সংগঠনের দাবি ধরণীপুর চা বাগান বর্তমানে বন্ধ থাকায় প্রয়োজনীয় তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না, তাই বাগানের শ্রমিকেরা যেন তাদের পিএফ নম্বর সরাসরি কমিশনারের কাছে দিয়ে তথ্য যাচাই করাতে পারেন সে ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে। আমি নাগরাকাটা ব্লকের অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদ প্রেসিডেন্ট। আমরা পিএফ অফিসে এই জন্য আসছি যে আমাদের ধরণীপুর চা বাগান বহুদিন ধরে বন্ধ ছিল। তো এই দালাল চক্ররা কী করছে, এখানকার যে বাসিন্দারা আছে ওদের ডিটেলসটা বাইর করে ওদের ডেথ সার্টিফিকেট তৈরি করে ওদের ডিএলআই এবং পিএফ টাকাটা বের করে নিয়েছে। এখন যখনই আমরা এটা বুঝতে পারলাম যে এই ঘটনাটা হয়েছে, ওইটারই জন্য আমরা আজকে আসছি যে এরকম হইল কেন। জীবিত লোকগুলো আছে, এদের ডেথ সার্টিফিকেট এখানে যে জমা পড়েছে এটা কী করে হচ্ছে, এগুলো আমাদের জানার ব্যাপার আছে। কতজনের এরকম হয়েছে? এটা 100 জনের মতন আছে। তারপরে আরও 184 জনও আছে যাদের মানে জীবিত লোক ডেথ সার্টিফিকেট বের করে। 100 জন কাছাকাছি, 100 জন কাছাকাছি। ডেথ সার্টিফিকেট বের করে কি করেছে পিএফ? ডেথ সার্টিফিকেট কে গাইড করেছে সেটা তো আমরা জানি না, সেটা বলছে। ডেথ সার্টিফিকেট বের করে ওদের ডিএলআই টাকাটা বের করা হয়েছে। बायोमेट्रिक अटेंडेंस लगाते हैं। देखिए मैं आपको दिखाऊँ, आपके सामने लाइव डेमो। ये बायोमेट्रिक ऐप पे गया मैं, ठीक है, ये अभी मेरा फेस मांगेगा, मैं अपना फेस लगाता हूँ, अटेंडेंस हो जाता है मेरा। तो सिमिलरली हम तो चाहते हैं, हमारा डिपार्टमेंट चाहता है कि 100% डिजिटलाइजेशन हो। मैं आपसे कितनी मीटिंग हुई है, बार-बार ही कहा है मैंने कि जो भी यूएन है उसको आप एक्टिवेट करें, अपना आधार सीड करें, बैंक सीड करें, पैन सीड करें, तो आपकी एम्प्लॉयर पर भी डिपेंडेबिलिटी खत्म हो जाएगी और आप ऑनलाइन अपना सुविधाओं का लाभ ले सकते हैं। कोई फजिंग की कोई गुंजाइश ही नहीं रहेगी। अब तो अगर ये फेस ऑथेंटिकेशन टेक्नोलॉजी के माध्यम से आप यूएन एक्टिवेट करेंगे तो 100% आपका फेस से ही वो कैप्चर किया जा रहा है। तो उसमें तो बिल्कुल नगण्य संभावना रहेगी। जो भी हो, अभी भी आप देखेंगे तो मोर देन 95% जो हमारे यहाँ जो क्लेम सेटलमेंट है वो ऑनलाइन ही है। ऑनलाइन है मतलब केवाईसी वगैरह सब सीड है, उनका बैंक अकाउंट सीडेड है, तो उनको तो फिर एम्प्लॉयर के पास भी जाने की जरूरत नहीं है। और आजकल तो आप देखिए जो बैंक अकाउंट सीडिंग है वो भी बैंक से डायरेक्ट वेरीफाई होकर ही आता है। सपोज आपका खाता SBI में है, जब आप फीड करेंगे वो बैंक के सर्वर पर जाएगा, बैंक से जब वो वेरीफाई हो जाएगा हाँ ये नाम बैंक अकाउंट ये सब मैच करता है, तो वो कंफर्म हो जाएगा हाँ इनका खाता है, वो वेरीफाई हो गया और अकॉर्डिंगली पेमेंट उसके खाते में जाएगा। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে ও জননেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সম্প্রতি সমস্ত বিরোধী দলের সাংসদেরা নির্বাচনী দপ্তরে অভিযানে গেলে দিল্লি পুলিশের পক্ষ থেকে তাদের প্রতি অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেস রাজ্যব্যাপী নির্বাচনী দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।
দার্জিলিং জেলা কংগ্রেসের পক্ষ থেকে শিলিগুড়ি নির্বাচন কমিশন অফিস গেটের সামনে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের মৌলিক অধিকার রক্ষায় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখতে এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া জেলা নেতৃত্বের আহ্বান, সাধারণ মানুষ, কংগ্রেস কর্মী সমর্থক এবং গণতন্ত্রপ্রেমী নাগরিকদের আজকের বিক্ষোভে যোগ দিয়ে ঐক্যবদ্ধ কণ্ঠে ভোটার তালিকা স্বচ্ছকরণ এবং ভোট চুরি রুখতে সোচ্চার হতে হবে। শিলিগুড়ির রাজনৈতিক মহলে এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি হয়েছে। আজকে গতকাল আপনারা দেখেছেন যে ভোট চুরির বিরুদ্ধে মল্লিকার্জুন খাড়গে এবং জননায়ক রাহুল গান্ধীর নেতৃত্বে যখন বিরোধী দলের সমস্ত সাংসদরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে যাচ্ছিলেন, মোদি এত ভয় পেয়েছেন, পুলিশ দিয়ে পথ আটকে এবং সাংসদদের গ্রেপ্তার করে 2 ঘন্টা 2টো অবধি, বেলা 2টো অবধি রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সবাইকে থানায় ডিটেন করে মানুষের যে ভোট চুরির বিরুদ্ধে যে আওয়াজ, সেই আওয়াজটাকে বন্ধ করবার যে প্রয়াস, সেই প্রয়াসকে ধিক্কার জানাতে আজকে আমরা কংগ্রেস কর্মীরা এই নির্বাচন আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছি। আমাদের দাবি, প্রত্যেকটা মানুষের ভোটাধিকার দিতে হবে এবং অন্যায়ভাবে এসআইআরের নামে সঠিক ভোটারকে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং স্বচ্ছ ভোটারদের নাম বাদ দেওয়া চলবে না এবং ভুয়ো ভোটার তালিকার মধ্যে প্রবেশ করিয়ে বিভিন্ন রাজ্যে যেভাবে বিজেপি ক্ষমতায় আছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। এখন নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। প্রবল বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় গাছ পড়ে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন, নির্মীয়মান কালভার্ট ক্ষতিগ্রস্ত। গত রাত থেকে একটানা বৃষ্টিতে পাহাড় ও সমতলের একাধিক জায়গায় দেখা দিয়েছে ছোটখাটো ধস। মাল ব্লকের বাগড়াকোট থেকে নাথুলা সীমান্ত পর্যন্ত নবনির্মীয় 717 নম্বর রাস্তায় বৃষ্টির কারণে একাধিক জায়গায় ছোটখাটো ধস দেখা দিয়েছে। ফলে এই রাস্তায় যান চলাচল খুবই ধীর গতিতে হচ্ছে, গাড়ির সংখ্যাও অনেক কম। চুইখিমের কাছে একটি গাছ পড়ে বন্ধ হয়ে যায় জাতীয় সড়কটি। পরে স্থানীয় বাসিন্দা ও ঠিকাদার সংস্থার কর্মীরা দ্রুত উদ্যোগ নিয়ে গাছ সরিয়ে ফের যান চলাচল শুরু করেন। তবে একটানা বৃষ্টিতে পাহাড়ি রাস্তাগুলো প্রচণ্ড পিচ্ছিল হয়ে পড়েছে। মাঝে মাঝেই পাহাড় থেকে গড়িয়ে পড়ছে পাথরের টুকরো, যা বিপদের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। অন্যদিকে প্রবল বৃষ্টির ফলে এবার ক্ষতিগ্রস্ত হলো ঝালংয়ের কাছের গৈরিবাস এলাকায় নির্মীয়মান কালভার্ট। জানা গেছে এই কালভার্টটির ঢালাইয়ের কাজ সদ্য শেষ হয়েছিল। বুধবার ওই অংশটি ধসে পড়ে। এর নির্মাণের দায়িত্বে থাকা বর্ডার রোডস অর্গানাইজেশন BRO এর আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং খতিয়ে দেখেছেন প্রকৃত কারণ। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে অতিবৃষ্টির ফলেই এই ক্ষতি হয়েছে। BRO আধিকারিকেরা জানিয়েছেন, মাটি পরীক্ষা ও নির্মাণ প্রক্রিয়ার বিভিন্ন দিক খতিয়ে দেখার পরে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে। বর্তমানে 2 গুরুত্বপূর্ণ রাস্তায় পরিস্থিতি নজরে রাখা হচ্ছে। তবে বৃষ্টির প্রভাব অব্যাহত থাকলে পাহাড়ি এলাকাগুলোতে আরও দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস।
গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 72.3 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লী এলাকায় বালাপাড়া তিস্তাচর স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে জল সমস্যাকে ঘিরে বিক্ষোভ, তীব্র উত্তেজনা, মহিলাদের গায়ে হাত দেওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আদিবাসীদের জমি কেড়ে নিয়ে বাংলাদেশিদের নামে দেওয়া হচ্ছে পাট্টা, রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে ডুয়ার্স। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।